আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজা যুদ্ধে ইসরায়েলের পাশে আরব আমিরাত, ফাঁস হওয়া নথিতে বিস্ফোরক দাবি। জেলেন্সকি শান্তি চুক্তি আটকে রেখেছেন ট্রাম্প, মুখোমুখি ট্রাম্প ও খামেনি। পাল্টাপাল্টি হামলার রণপ্রস্তুতি। ইসরায়েলি হামলায় সিনুয়ার নিহত হওয়ার পর নতুন প্রধান বেছে নিতে যাচ্ছে হামাস। যুক্তরাষ্ট্র হামলা করলে পুরো অঞ্চল জ্বালিয়ে দেবে ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা যুদ্ধে ইসরায়েলের পাশে আরব আমিরাত, এমন একটি বিস্ফোরক দাবি সম্বলিত ফাঁস হওয়া নথি নিয়ে বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, যা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু গোপন নথি বরাত দিয়ে দাবি করা হচ্ছে যে প্রকাশ্যে গাজায় যুদ্ধবিরতির আহ্বান এবং ফিলিস্তিনিদের মানবিক সহায়তার কথা বললেও পর্দার আড়ালে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রেখে চলছে এবং হামাসকে নির্মূল করার ইসরায়েলি লক্ষ্যকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে, যা আরব বিশ্বের সাধারণ জনমতের সম্পূর্ণ বিপরীত। আপনারা জানেন যে ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের মাধ্যমে আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা। কিন্তু বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে এই সম্পর্কটি একটি জটিল পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। ফাঁস হওয়া নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আমিরাতের নীতি নির্ধারকরা মনে করেন মুসলিম ব্রাদারহুড এবং এর মতাদর্শিক সহযোগী হামাস অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। তাই রাজনৈতিক ইসলামের প্রভাব কমাতে তারা ইসরায়েলের সামরিক অভিযানকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন, যদিও তারা প্রকাশ্যে এই যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন এটি আমিরাতের একটি দ্বিমুখী নীতি বা ব্যালেন্সিং অ্যাক্ট, যেখানে তারা একদিকে নিজেদের পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে নিরাপত্তা ও বাণিজ্যের স্বার্থ রক্ষা করতে চায়, অন্যদিকে আরব ও মুসলিম বিশ্বের সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে ত্রাণ সহায়তা ও কূটনৈতিক বিবৃতি প্রদান অব্যাহত রেখেছে। তবে এই নথির সত্যতা নিয়ে আমিরাত সরকার বা ইসরায়েল কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, কিন্তু সোশ্যাল মিডিয়া ও আরব স্ট্রিটে এ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আরব সংহতির জায়গা থেকে আমিরাতের এই অবস্থান কি দীর্ঘমেয়াদে তাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে, নাকি এটি মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনীতির এক অনিবার্য বাস্তবতা, যেখানে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা ধর্মীয় বা জাতিগত আবেগের চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। এই বিষয়টি আরও ঘোলাটে হয়েছে কারণ গাজায় চলমান মানবিক সংকটের সময়েও দুই দেশের বাণিজ্য ও গোয়েন্দা সহযোগিতা অব্যাহত রয়েছে বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, ফাঁস হওয়া এই তথ্য যদি পুরোপুরি সত্য হয় তবে তা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, বিশেষ করে সৌদি আরব ও জর্ডানের উপর এক ধরনের চাপ সৃষ্টি করবে এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়াতে পারে। দর্শক, এই জটিল ভূ-রাজনৈতিক দাবার চালে আরব আমিরাতের প্রকৃত অবস্থান কী এবং আগামী দিনগুলোতে এটি ফিলিস্তিন সংকটে কী প্রভাব ফেলবে তা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ বিষয়টি কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যের সাথে জড়িত। ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে তিনি সরাসরি অভিযোগ করেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শান্তি চুক্তি আটকে রেখেছেন এবং যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি বারবার দাবি করে আসছেন যে তিনি ক্ষমতায় থাকলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধের সমাপ্তি ঘটাতেন, যদিও তিনি কিভাবে তা করবেন সে বিষয়ে স্পষ্ট কোনো রূপরেখা দেননি। ট্রাম্প সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, জেলেন্সকি শান্তি আলোচনায় বসার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা নিচ্ছেন এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন, যা আমেরিকান করদাতাদের ওপর বিশাল বোঝা সৃষ্টি করছে।
ট্রাম্পের এই বক্তব্যের মূল সুর হল ইউক্রেনকে হয়তো কিছু ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে ছেড়ে দিয়ে হলেও একটি আপস-মীমাংসায় আসতে হবে, যা জেলেনস্কির ভিক্টরি প্ল্যান বা বিজয় পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত, কারণ জেলেনস্কি বারবার বলে আসছেন যে ইউক্রেনের 1 ইঞ্চি মাটিও রাশিয়ার দখলে থাকতে দেওয়া হবে না। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই অবস্থান মূলত তার আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন, যেখানে তিনি বৈদেশিক সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া এবং অর্থ ব্যয় করার ঘোর বিরোধী। অন্যদিকে জেলেনস্কি মনে করেন এখন শান্তি চুক্তি করা মানে রাশিয়ার আগ্রাসনকে বৈধতা দেওয়া এবং ভবিষ্যতে তারা পুনরায় আক্রমণ করার সুযোগ পাবে, তাই তিনি সামরিকভাবেই এর সমাধান চাইছেন এবং ন্যাটো ও পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আধুনিক অস্ত্র চাইছেন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইউক্রেন রণক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং পশ্চিমা দেশগুলোর মধ্যেও যুদ্ধ নিয়ে এক ধরনের ক্লান্তি বা ওয়ার ফ্যাটিগ লক্ষ্য করা যাচ্ছে। যদি ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা নাটকীয়ভাবে কমে যেতে পারে বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, যা জেলেনস্কিকে রাশিয়ার শর্ত মেনে শান্তি আলোচনায় বসতে বাধ্য করবে। এই বিষয়টি ইউরোপীয় নেতাদের জন্যেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা মনে করেন ইউক্রেনের পতন হলে পুরো ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়বে। তবে ট্রাম্পের সমর্থকদের যুক্তি হল হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা রোধ করতে এখনই যুদ্ধের অবসান প্রয়োজন এবং জেলেনস্কির অনড় অবস্থান সেই শান্তি প্রক্রিয়ার প্রধান বাধা। এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে সাধারণ মানুষ এবং যুদ্ধের শিকার হওয়া জনগোষ্ঠীর ভবিষ্যৎ কী হবে তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই দাবি কি যৌক্তিক নাকি এটি কেবল নির্বাচনী প্রচারণার অংশ? আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ এই যুদ্ধের ফলাফলের উপর বিশ্বের জ্বালানি বাজার থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা অনেক কিছুই নির্ভর করছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পাল্টাপাল্টি হুঁশিয়ারির ফলে পরিস্থিতি অনেকটা রণপ্রস্তুতির আকার ধারণ করেছে। যদিও ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ক্ষমতায় নেই, তবুও তার সম্ভাব্য প্রত্যাবর্তনের আশঙ্কায় এবং তার অতীত কর্মকাণ্ডের, যেমন জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড এবং ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইনের প্রেক্ষিতে তেহরান তাদের সামরিক ও কূটনৈতিক কৌশল ঢেলে সাজাচ্ছে। সম্প্রতি খামেনি স্পষ্টভাবে বলেছেন যে আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের স্বার্থে আঘাত হানে তবে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন কর্মসূচির মাধ্যমে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। অন্যদিকে ট্রাম্প তার নির্বাচনী জনসভাগুলোতে ইরানকে একটি বড় হুমকি হিসেবে চিহ্নিত করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি ক্ষমতায় ফিরলে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে দেবেন না এবং তাদের তেলের বাণিজ্যের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন। এই মুখোমুখি অবস্থানের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেখানে যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এখন আর আগের মতো রক্ষণাত্মক অবস্থানে নেই। তারা তাদের প্রক্সি বা সহযোগী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে, যা ট্রাম্প বা মার্কিন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। একই সাথে ইরান রাশিয়া এবং চীনের সাথে তাদের সম্পর্ক জোরদার করেছে, যা তাদের আন্তর্জাতিকভাবে একঘরে করে রাখার মার্কিন প্রচেষ্টাকে দুর্বল করে দিয়েছে। এই পাল্টাপাল্টি হামলার প্রস্তুতির খবর এমন সময়ে আসছে যখন গাজা এবং লেবাননে সংঘাত চলছে এবং ইরান এই সংঘাতের একটি বড় পক্ষ। ট্রাম্পের কট্টরপন্থী মনোভাব এবং খামেনির আপোষহীন নীতি, এই দুইয়ের সংমিশ্রণ আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। অনেকেই আশঙ্কা করছেন যদি সত্যি সত্যি ট্রাম্প ক্ষমতায় আসেন এবং তার পুরনো নীতি আবার প্রয়োগ করেন, তবে ইরান হয়তো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে, যা বিশ্ববাজারে তেলের দামে আগুন ধরিয়ে দেবে। এই স্নায়ুযুদ্ধ বা সম্ভাব্য হট ওয়ারের প্রস্তুতি নিয়ে আপনাদের কি ভাবনা? আপনারা কি মনে করেন কূটনীতির পথ এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে? লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন। আমরা এই জটিল ভূরাজনীতির প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর সংগঠনটি এখন তাদের পরবর্তী প্রধান বা নেতা নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে।
যা গাজা যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে অত্যন্ত নীতি নির্ধারণী ভূমিকা পালন করবে। সিনোয়ার ছিলেন হামাসের সামরিক ও রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু এবং তার মৃত্যু সংগঠনটির জন্য একটি বড় ধাক্কা হলেও হামাসের গঠনতন্ত্র এবং শুরা কাউন্সিলের কাঠামোর কারণে নেতৃত্ব শূন্যতা দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ কম। বর্তমানে হামাসের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে পরিচালিত হচ্ছে, কারণ ইসরায়েলি গোয়েন্দাদের নজরদারি এবং চলমান যুদ্ধের কারণে প্রকাশ্যে কোনো বড় সম্মেলনের আয়োজন করা অসম্ভব। সম্ভাব্য নতুন প্রধান হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় উঠে আসছে, যার মধ্যে অন্যতম হলেন খালেদ মেশাল, যিনি দীর্ঘকাল হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন এবং বর্তমানে কাতারে অবস্থান করছেন। তার কূটনৈতিক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক যোগাযোগ তাকে এই পদের জন্য শক্তিশালী প্রার্থী করে তুলেছে। অন্যদিকে খালিল আল হাইয়া, যিনি সিনোয়ারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং বর্তমানে যুদ্ধবিরতি আলোচনায় হামাসের নেতৃত্ব দিচ্ছেন, তাকেও পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ তিনি গাজার মাঠ পর্যায়ের বাস্তবতা এবং সামরিক শাখার সাথে রাজনৈতিক শাখার সংযোগ রক্ষা করতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন, হামাস এখন এমন একজন নেতা খুঁজছে যিনি একদিকে যেমন সংগঠনের সামরিক সক্ষমতা বজায় রাখতে পারবেন, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, বিশেষ করে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের সাথে আলোচনা চালিয়ে যেতে পারবেন। নতুন নেতা নির্বাচনের উপর নির্ভর করছে জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতির আলোচনার ভবিষ্যৎ, কারণ কট্টরপন্থী কেউ নেতৃত্বে আসলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে, আবার কিছুটা নমনীয় কেউ আসলে কূটনৈতিক সমাধানের পথ খুলতে পারে। তবে হামাসের ইতিহাস বলে, নেতাদের মৃত্যুতে তাদের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ে না, বরং তারা নতুন করে সংগঠিত হয়। সিনোয়ারের মৃত্যু ইসরায়েলের জন্য একটি সাময়িক বিজয় হলেও হামাসের আদর্শিক বা সাংগঠনিক বিলুপ্তি ঘটেনি। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্বে কে আসেন এবং তিনি কি গাজার ধ্বংসস্তূপ থেকে হামাসকে নতুন কোনো কৌশলে পরিচালিত করবেন, নাকি সংঘাতের পথেই অটল থাকবেন। এই নেতৃত্ব বদল এবং এর প্রভাব নিয়ে আপনাদের বিশ্লেষণ কি? কমেন্ট করে জানান। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, তখন ইরান বিশ্ববাসীকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে এক ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছে। যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালায় বা তাদের ভূখণ্ডে কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে ইরান পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে বা সর্বাত্মক যুদ্ধের সূচনা করবে। এই কঠোর বার্তাটি এসেছে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে, যারা স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের কাছে এখন এমন সব অত্যাধুনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তি রয়েছে যা দিয়ে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটি, বিমানবাহী রণতরী এবং ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলোতে একযোগে হামলা চালাতে সক্ষম। ইরানের এই হুমকির পেছনের কারণ হল সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে তাদের সরাসরি মিসাইল বিনিময় এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কা। ইরান মনে করে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধে জড়ায়, তবে এটি আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নেবে, যেখানে ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলোও যোগ দেবে। পুরো অঞ্চল জ্বালিয়ে দেওয়া বলতে ইরান মূলত হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করা, সৌদি আরব ও আমিরাতের তেল ক্ষেত্রে হামলা চালানো এবং লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার মতো বিধ্বংসী পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে, যা বিশ্ব অর্থনীতিকে মুহূর্তের মধ্যে ধসিয়ে দিতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই হুমকি কেবল ফাঁকা বুলি নয়, কারণ বিগত বছরগুলোতে তারা তাদের সামরিক সক্ষমতা বহু গুণ বাড়িয়েছে এবং মাটির নিচে তাদের মিসাইল সিটিগুলো অভেদ্য দুর্গের মতো। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং ইরানকে সতর্ক করে আসছে। কিন্তু কূটনীতিক মহলে ভয় কাজ করছে যে কোনো একটি ভুল হিসাব নিকাশ বা মিসক্যালকুলেশন থেকে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে বসে, তবে তার ফলাফল হবে বিপর্যয়কর। ইরানের সাধারণ মানুষ অবশ্য যুদ্ধের বিপক্ষে, কিন্তু তারা বহিঃশত্রুর আক্রমণের মুখে জাতীয়তাবাদের টানে ঐক্যবদ্ধ হতে পারে। এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে শান্তি কি সম্ভব, নাকি আমরা আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? এই বিষয়টি নিয়ে আপনাদের উদ্বেগ বা মতামত আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।